এত খাটছি তবুও কেন টাকা থাকে না। প্রতি মাসের বেতন আসে, খরচের লিস্ট কিন্তু আগে থেকেই রেডি। বাড়ির ইএমআই, বাচ্চার স্কুল ফি, বাজার, ইলেকট্রিসিটি বিল সব কিছু মিটিয়েও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ যেন আর নেই। দিন দিন ইনকাম হয়তো বাড়ছে, কিন্তু খরচ বাড়ছে তারও থেকে দ্রুত গতিতে। আর এই কারণেই মধ্যবিত্তরা সবসময় থাকে টাকার প্রেসারেতে। কেন এমন হচ্ছে? আমি জানি এর পিছনে ইকোনমিক কিছু কারণ অবশ্যই আছে। তার মধ্যে আছে ইনফ্লেশন। যে হারে ইনফ্লেশন বাড়ছে সেই পরিমাণে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে না। কিন্তু এগুলো তো গেল এক্সটার্নাল ফ্যাক্টর, মানে যেগুলো আমাদের হাতের মধ্যে নেই, নাগালের মধ্যে নেই। কিন্তু এছাড়াও এমনও কিছু কিছু কারণ আছে যেগুলো আমাদের নাগালের মধ্যেই আছে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো মধ্যবিত্তেরই এই ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের 5টা আসল কারণ, যেটা কিন্তু একবারে ইন্টারনাল, মানে নিজের উপর ডিপেন্ড করে। দেখুন তো এই কারণগুলো আপনার সাথে মেলে কিনা। প্রথম কারণ, দি কমফোর্ট জোন ট্র্যাপ। আমাদের মধ্যে কি আছে, বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে আমাদের সাইকোলজিতে এটা ঢুকে আছে, সেটা হচ্ছে যে অ্যাভয়েডিং দ্য রিস্ক। এবার আমি এই ভিডিওটা বানাচ্ছি মানে ভাববেন না আমি এর এক্সেপশন। এই যে সমালোচনাটা আমি নিজের জন্যও গ্রহণ করছি। আমি এটা এক জায়গায় পড়েছি, আমি যেগুলো দেখছিলাম, দেখে মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি। কোনোটাই কিন্তু জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে না। যেগুলো আমি শিখেছি এবং আমি চাইছি যে এগুলো আমি নিজের মধ্যেও অ্যাপ্লাই করার জন্য, সেগুলো আপনাদেরকেও আমি শেয়ার করছি। এটা কিন্তু কোনোটাই ভাববেন না যে আমি শিক্ষক হয়ে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। আমার উদ্দেশ্য কিন্তু সেটা নয়। আমার লার্নিংটা আপনাদের সাথে শেয়ার করছি, এইটা বলতে পারেন। তো যেটা বলছিলাম যে আমাদের মধ্যবিত্তরা যারা, তারা কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করি রিস্কটাকে। আমাদের এই গভীর সাইকোলজির ভেতর দিয়ে এটা ঢুকে আছে যে রিস্কটাকে এড়িয়ে চলতে হবে। আর এই যে রিস্কটাকে এড়িয়ে চলা, যেটা চলছে সেটা চলতে দেওয়া, এইটাকে বলা হয় স্ট্যাটাস কো বায়াস। স্ট্যাটাস কো বায়াস মানে হচ্ছে যে আমার কারেন্ট যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকেই আমি কন্টিনিউ করে যাব। রেদার যদি সেটা খারাপও হয়, ইভেন আমার কাছে যদি কোনো অপশান থাকে যে এইটাকে আমি চেঞ্জ করতে পারি, এর থেকে ভালো কিছু অবস্থা আমার হতে পারে, কিন্তু তারপরেতেও আমি যেটা চলছে সেটাকেই চলতে দেব। এটাকেই বলা হয় স্ট্যাটাস কো বায়াস। দুজন বিজ্ঞানী, একজনের নাম ড্যানিয়েল ক্যানেম্যান আর একজনের নাম হচ্ছে অ্যামস ট্রেবস্কি, এরা দুজন একটা রিসার্চ করেছিলেন এবং তারা বলছেন যে আমাদের এই যে রিস্ক অ্যাভয়েড করা, এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে আসলে একটা সাইকোলজিক্যাল কারণ আছে। আমরা কোনো কিছু হারাতে ভয় পাই, আমরা লাভ করি আবার লসও করি, কিন্তু প্রবলেম এটাই যে 100 টাকা হারানোর যে দুঃখ, 100 টাকা লাভ করার আনন্দের থেকে দ্বিগুণ। এটাকে আমি আরেকবার রিপিট করছি যে 100 টাকা লস করলে তার জন্য যে দুঃখটা হবে, তার যে ইন্টেন্সিটিটা, 100 টাকা লাভ করলে যে আনন্দ হবে তার দ্বিগুণ। মানে বুঝতেই পাচ্ছেন যে লাভ করলে যতটা না আনন্দ হয়, দুঃখ হলে তার থেকে বেশি ব্যথা লাগে। আর সেই কারণের জন্যই তো আমরা সবসময় রিস্কটাকে অ্যাভয়েড করি। কারণ রিস্ক থাকলেই লস হবার সম্ভাবনা থাকবে, লস হবার সম্ভাবনা থাকলেই দুঃখ হবে। তো আমার কোনো কিছু লস হতে দেব না। লাভ না হোক ক্ষতি নেই, অল্প লাভ হোক ক্ষতি নেই, কিন্তু কোনো কিছু যেন লস না হয়। কারণ এই লসটাকে সহ্য করা খুব কষ্টকর, মনে বিরাট ব্যথা দেয়। আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে 100 টাকা লাভ করা আর 100 টাকা লস করা দুটোই কিন্তু সমান, র্যাশনালি কিন্তু দুটোই সমান, কিন্তু তবুও আমাদের ব্যথা এখানে বেশি বাজে। এইবার যখন আপনি এটা জেনে গেলেন না যে না দুটোই সমান, সায়েন্টিস্টরা অলরেডি বলে দিয়েছে, তখন কিন্তু আপনি সচেতন হয়ে যাবেন। আপনি জানবেন যে না ঠিক আছে, আমার এই স্টকটাতে কিছু লস হয়েছে, কিন্তু আরও অনেক স্টক আছে যেগুলোতে বেশি লাভ করে দিয়েছে। সুতরাং যেটা লস হয়েছে সেইটা নিয়ে সবসময় দুঃখে বসে থাকবো না, এই স্টকটা আমার লস করে দিল, এই স্টকটা যদি না লস হতো, আমার পোর্টফোলিওতে বাকি সব লাভ আছে, শুধু এইটা যদি না লস হতো কি ভালোটাই না হতো। কিন্তু এটা ভাবছেন না যে পোর্টফোলিওতে কখনো এরকম হবে না যে সব স্টকগুলো লাভেতে থাকবে, দু একটা সবসময় লস হবে। এইগুলো লসে আছে বলে এইটা লাভে আছে। বরং আমাকে যেটা দেখতে হবে যে ওভারঅল আমার লাভ আছে কি, যদি সেটা থাকে খুশি হতে হবে। কোনো একটা ইন্ডিভিজুয়াল লস হয়ে গেছে বলে দুঃখ করা যাবে না। তো সেই কারণের জন্যই আমাদের কি করতে হবে, এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, রিস্ক নিতে হবে, এবং যদি ভালো কিছু করা যায় রিস্কটাকে নিয়ে, তাহলে কিন্তু আমাদের সেটা গ্রহণ করতে হবে। আর না করতে পারলে কিন্তু এই ট্র্যাপে ফেসে থাকবো এবং আমাদের উন্নতি কিন্তু ব্যাহত হবে। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন। আমরা যারা ইন্ডিভিজুয়াল, যখন আমরা আমাদের সাফল্য ব্যর্থতা এটাকে যখন ইভ্যালুয়েট করি, সবসময় কি করেন জানেন? আমরা সবসময় অন্যদের সাথে কম্প্যারিজন করি। অন্যরা কীরকম করলো, আমি কীরকম করলাম।
এই দুটোকে নিয়েই কম্প্যারিজন হয়। কখনোই আমি কালকে কেমন ছিলাম, আজকে কেমন আছি, মানে আমারই আগের দিনের সাথে আজকের দিনের কম্প্যারিজন আমরা করি না। আমরা যেটা করি, আমার প্রতিবেশীর সাথে কম্প্যারিজন করি, কলিগের সাথে করি, এদের সাথে কম্প্যারিজন করি। আপনি যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা আপনার দরকারও নেই, বা সেই জিনিসটার জন্য আপনার কোনো বিশেষ এনজয়মেন্টও নেই। শুধু যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটাস ডিসপ্লে। আমার অন্যান্য বন্ধু বান্ধবেরা, আমার পাড়া প্রতিবেশীরা তারা এটা কিনেছে, সুতরাং আমাকেও কিনতে হবে, আমাকেও দেখাতে হবে আমার স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাস ডিসপ্লের জন্য কিন্তু আমরা অনেক সময়তেই এরকম কিছু জিনিস কিনি। আর এই যে স্ট্যাটাস ডিসপ্লেটা, এইটা কিন্তু বর্তমান সময়তে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু অনেক বেশি বাড়ছে। বন্ধু বান্ধবেরা, পাড়া প্রতিবেশীরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রামেতে আপলোড করে যাচ্ছে তাদের কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, কবে নতুন গাড়ি কিনেছে, নতুন বাড়ি কিনেছে, ছবি তুলছে, ছবি পাঠাচ্ছে। এবং আমার মনের মধ্যে হচ্ছে যে আমাকেও কিন্তু এইবার এটা কিনতে হবে। খুব একটা ভালো স্টাডির কথা বলছি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স। তাদের একটা স্টাডি দেখাচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম স্পেন্ড করে না, তারাই কিন্তু এইসব ভ্যানিটি প্রোডাক্ট বা যেগুলো দেখানোর জিনিস, সেই ধরনের জিনিস বেশি কেনে। মানে বুঝতেই পারছেন যে যখনই আপনি সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিসগুলো বেশি দেখবেন, তখন আপনি কম্প্যারিজন করবেন, তারপর আপনি বেশি কিনবেন। তো সোশ্যাল মিডিয়া ইউজার্সরাই কিন্তু এইসব ভ্যানিটি প্রোডাক্টস, যেগুলো কিনা অন্যকে দেখানোর জিনিস, সেইগুলো বেশি কিনে। তাদের ইনকাম কত, সেটা কেনার ক্ষমতা আছে কি না, এইসব জিনিসগুলো তখন মাইনর হয়ে যায়। অন্যেরা কিনেছে, দেখাতে হবে, ওরা ছবি তুলে পাঠিয়েছে, আমাকেও ছবি তুলে পাঠাতে হবে, সেই কারণের জন্য কিন্তু তারা এটা কিনছে। এইবার মিডিল ক্লাসের পক্ষে সবথেকে বড় সমস্যা যেটা কি জানেন, সেটা হচ্ছে যে তাদের এইরকম এনাফ ইনকাম তো আছে, মানে এতটা ইনকাম তো আছে, যেই ইনকামের সাহায্যে তারা এই যে রেস, কম্প্যারিজনের যে এই র্যাট রেস, এখানেতে পার্টিসিপেট করতে পারবে। এইরকম এনাফ টাকা তো আছে, কিন্তু এইরকম এনাফ টাকাও নেই। এই কারণের জন্য যে ফিনান্সিয়াল স্ট্রেসটা হচ্ছে, এই যে ধার চিন্তা, এইটাকে অ্যাভয়েড করব, এই রকম টাকাও কিন্তু আমাদের নেই। মানে আমাদের কাছে এত বেশি টাকাও নেই যে এইগুলো কিনে নেওয়ার পরেতে আমাদের অ্যাকাউন্টেতে বা আমাদের ফিনান্সিয়াল ব্যাপারেতে কিছু ইম্প্যাক্ট পড়বে না। 3 নম্বর কারণ, দ্য ডোপামিন ডাইলেমা। এবার ডোপামিন কি জানেন তো? ডোপামিন হচ্ছে আমাদের শরীরের একটা হরমোন, এটাকে হ্যাপি হরমোনও বলা হয়। মানে ডোপামিন যদি আমাদের মাথা থেকে সিক্রেশন হয় বা ক্ষরণ হয়, তাহলে আমাদের খুব ভালো লাগে, একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। এইবার আমাদের কাছে দুটো অপশান থাকে, একটা হচ্ছে যে ইমিডিয়েট প্লেজার বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আরেকটা বলা হচ্ছে ডিলেড প্লেজার বা ডিলেড গ্র্যাটিফিকেশন। এবার যেটা ইমিডিয়েট প্লেজার, সেটা কিসে আসবে? ইনস্ট্যান্টলি কিছু পারচেজ করলে, যে কোনো জিনিস পছন্দ হলো, দেখলাম, কিনে নিলাম, ইমিডিয়েট প্লেজার এসে গেল। আর যেটাকে ডিলেড গ্র্যাটিফিকেশন বলছেন, সেটা কি জানেন তো? এই যে টাকাটা আছে না, আজকে কিনবো না, টাকাটা ইনভেস্ট করব, তারপর সেই টাকাটা থেকে বাড়বে, সেখান থেকে ইন্টারেস্ট দেবে, রিটার্ন দেবে, তারপরে কিনবো। এইবার আপনি কেমন মানুষ, এই কোন দলেতে পড়েন? আপনি কি ইমিডিয়েট প্লেজারের দলে, নাকি আপনি এই ডিলেড গ্র্যাটিফিকেশন বা ডিলেড প্লেজারের দলে আছেন? সেইটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। বিজ্ঞানীরা এই নিয়ে অলরেডি গবেষণাও করে ফেলেছেন। একটা বিখ্যাত স্টাডি আছে যার নাম হচ্ছে মার্শম্যালো স্টাডি। মার্শম্যালো কি জানেন তো? মার্শম্যালো মানে আমাদের এই চকলেটের মতো। তো একজন বিজ্ঞানী তিনি কি করছিলেন, যে কিছু মার্শম্যালো নিয়ে দুদল বাচ্চার ভেতরেতে দিয়ে দিলেন। শর্তটা হচ্ছে এটাই, যে যদি আপনি আজকে খান, মানে তুমি যদি আজকে এই চকলেটগুলো নাও, তাহলে আজকেই পেয়ে যাবে, কিন্তু তুমি 2টো চকলেট পাবে। এবার যদি তুমি বলো যে না, আজকে নেবো না, কালকে নেবো, তাহলে কিন্তু তুমি 4টে চকলেট পাবে। এবার দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা বলে, কাল কে দেখেছে, আজকেই নিয়ে নাও, 2টো চকলেট নিয়ে তারা খুশি। কিছু বাচ্চা ভাবছে যে কালকে তো 4টে পাবো, তাহলে আজকে নেবো না, থাক, কালকেই নেবো, 4টে নেবো। তো এটা বাচ্চাদের প্রকৃতি, মানে কারোর মধ্যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, কারোর মধ্যে ডিলেড গ্র্যাটিফিকেশন আছে। এইবার সেই বিজ্ঞানী অনেক দিন ধরে সেই বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত ওয়েট করেছিলেন এবং দেখেছেন যে যেই বাচ্চাগুলো ডিলেড গ্র্যাটিফিকেশনে বিশ্বাসী ছিল, মানে যারা পরে নেব বলেছিল, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে জানেন? বিভিন্ন পজিটিভ ট্রেট কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কি কি? যেমন ধরুন, তারা, ওদের একটা পরীক্ষা আছে, স্যাট পরীক্ষা, তো স্যাট পরীক্ষাতে ভালো স্কোর করেছে, স্ট্রেস ম্যানেজমেন্ট তাদের ভালো হয়েছে, ইভেন বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাডিক্ট হওয়া বা এই ধরনের বিভিন্ন ধরনের যেসব রিস্ক থেকে যায়, সেই সব অ্যাবিউজের যে সব রিস্ক, সেইগুলো থেকে কিন্তু তারা দূরে আছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, যে সেলফ কন্ট্রোল, মানে নিজেকে কন্ট্রোল করা, এটা কিন্তু একটা বড় গুণ। 4 নম্বর কারণ, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন ডেট বা ধারটা একটা নর্মাল হয়ে গেছে। মানে এভরিওয়ান, যাকে আপনি সামনেতে দেখতে পাবেন, দেখবেন সবারই ধার আছে। কেউ ধার দিয়ে বাড়ি কিনছে, কেউ ধার দিয়ে গাড়ি কিনছে, কেউ ক্রেডিট কার্ডে কিনছে,
একদম ওপেন হয়ে গেছে, আপনি চাইলে পেয়েও যাবেন, আর সবাই কিছু কিনছেও, সবাই ধার দিয়েই কিনছে। আমিও ব্যতিক্রম নই, আমারও হোম লোন আছে। একটা সাইকোলজিক্যাল পারমিশন আমরা মনের ভেতর থেকে নিজের অজান্তেই নিজেকে দিয়ে ফেলেছি যে ধার দিয়ে কেনো, অসুবিধা কিছু নেই, সবাই কিনছে তুমিও কেনো। কিন্তু প্রবলেম এটাই যে ধার দিয়ে যখন কিনবেন তার বিরাট একটা ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট তো দিতেই হবে, এবং তার সাথে সাথে যেই টাকাটা আপনি এখানে খরচা করছেন সেই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারলে কিন্তু আপনি ভালো রিটার্ন পেতে পারতেন। মানে একটা অপরচুনিটি কস্ট কিন্তু লস হচ্ছে। এটাও কিন্তু একটা বড় কারণ। আমি দেখেছি যে মধ্যবিত্তের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাকাই আমাদের খরচা হয়ে যায় এই বিভিন্ন পারপাসেতে, আর ইনভেস্ট করার জন্য কিছুই বাঁচে না। এরপরের 5 নম্বর যে কারণ, এটা খুব আমার প্রিয়, আর এটার নাম হচ্ছে দ্য হার্ড ওয়ার্ক ফ্যালাসি। এই হার্ড ওয়ার্ক ফ্যালাসি ব্যাপারটা কি জানেন? এইটা হচ্ছে যে এইরকম একটা ধারণা মনের মধ্যে যে আমি যদি খুব কষ্ট করি, শুধুমাত্র খুব কষ্ট করলেই আমি বিরাট কিছু রেজাল্ট পেতে পারবো। মনের মধ্যে এই ধারণাই আছে যে খুব কঠিন কাজ করলে তবেই ভালো পাওয়া যাবে। এটাকে আমরা বলে থাকি যে এফোর্ট জাস্টিফিকেশন বায়াস। মানে কি, আমরা আমাদের এই আউটকামটাকে কতটা ভ্যালু দেবো জানেন? মানে আমি যতটা এর পিছনে এফোর্ট দিয়েছি তার উপর ডিপেন্ড করবে আমার আউটকামটাকে আমি কতটা ভ্যালু দেবো। একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক পুরনো বাংলা সিনেমায় দেখে থাকবেন, অনেকেই বলে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করেই 100 টাকা জোগাড় করেছি বা 100 টাকা ইনকাম করেছি। মানে এই 100 টাকার ভ্যালুটা আমার কতটা এফোর্ট গেল, কতটা ঘাম ঝরলো, কতটা রক্ত জল হলো তার উপর ডিপেন্ড করছে। কিন্তু বাস্তব তো সেটা না। আপনি 100 টাকার ভ্যালু 100 টাকায়, আপনি সেটা মাথার ঘাম পায়ে ফেলে বিরাট কষ্ট করে ইনকাম করলেন নাকি একটা বিজনেস করে চুটকিতে ইনকাম করে ফেললেন, কারো কিচ্ছু আসে যায় না। দেখুন, এইখানে কিন্তু যারা কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে তাদেরকে আমি ডিফেম করছি না, বা আমি তাদেরকে বলছি না যে আপনারা এটা করছেন বা এটার মধ্যে কোনো গৌরব নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে 100 টাকার ভ্যালু তো 100 টাকাই, যেভাবেই আপনি অর্জন করুন না কেন। আর সেই কারণের জন্য মনের মধ্যে এই ধারণাটা থাকার জন্য কি হচ্ছে যে আমরা আরও বেশি বেশি করে লেবার ওয়ার্কের দিকে যাচ্ছি। মানে আমরা ইনকামটা করছি কিভাবে, যে টাইমটাকে বেশি বেশি করে ডিভোট করে আমি আরও বেশি সময় ধরে কাজ করছি, আমি আরও একটা দ্বিতীয় জব নিয়ে নিচ্ছি, কিন্তু সেগুলো সবই করছি কি নিজের উপরে। কিন্তু একটা সিস্টেম ক্রিয়েট করতে পারলে তার থেকে ভালো হয়, যে এমন একটা সিস্টেম যেটা ক্রিয়েট হবে যেটা থেকে পরে ভবিষ্যতে প্যাসিভ ইনকাম হতে থাকবে। একবার সেখানে খেটে নিলে ভবিষ্যতে অটোমেটিক্যালি সেখান থেকে ইনকাম হতেই থাকবে। একটা সিস্টেম জেনারেট করার দরকার আছে, যদিও সেটা আমরা অনেকেই পারিনি। এবার এই সিস্টেম জেনারেট করতে গেলেও আবার অনেক সময় কি হয় যে অ্যাক্টিভ ইনকামের দরকার হয়। মানে শুরুর দিকে কিন্তু আপনাকে কষ্ট করে অ্যাক্টিভলি ইনকাম করতে হবে। মানে যারা ধরুন বিজনেসে এখন সাকসেসফুল, শুরুর দিকে দেখা যাবে তারাও কিছু জব করেছেন বা প্রথমের দিকে ভালো ইনকাম করার জন্য কষ্ট করেছেন, কিন্তু জীবনভর না করে মানে শুরুর দিকে অ্যাটলিস্ট সিড ক্যাপিটালটা জোগাড় করার পরে সেই দিকের কথা ভাবা যেতে পারে। এইবার এই যে 5টা কারণের কথা বললাম, এই কারণগুলো কিন্তু সবই ইন্টারনাল, এইগুলো সবই আমাদের হাতে আছে। আমরা চাইলে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারি। এবার দেখুন, একদিনে চেঞ্জ হওয়ার নয়, চেঞ্জ করা যায় না যে কাল থেকে আমি একটা অন্য মানুষ হয়ে যাবো, সব বন্ধ হয়ে যাবে, হয় না। হ্যাবিট অত সহজে তো চেঞ্জ করা যায় না। আমি বলছি একটু একটু করে 1%, 2%, 3% এফোর্ট দিই যদি অল্প অল্প করে, তাহলেও কিন্তু দেখা যাবে যে সেই এফোর্টগুলো কিউমুলেটিভলি ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। এবং এটা কিন্তু আপনাকে হেল্প করবে। আপনার এই যে বর্তমান সমস্যাটা আছে যে মাসের শেষে সব গেল, কিছুই আর বেঁচে নেই, আমার মনে হয় সেইখান থেকে কিছু হলেও ইমপ্রুভ হবে।